সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সকলকে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির দূর থেকে কাছে অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বহির্বিশ্বের বিভিন্ন কমিউনিটির সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছি আপনাদের সাথে আলোচনা করব এবং একটি বিশেষ বিষয় নিয়ে, যেটি চাঞ্চল্যকর অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশে, নারী নির্যাতন এবং ধর্ষণ। এই টপিক নিয়ে আজকে আমরা সমসাময়িক বিষয়ে আলাপ করব। দর্শক, আমি সাথে আছি আপনাদের সাথে রিয়াজুল ইসলাম কাউসার, এবং আমাদের সাথে আজকে উপস্থিত থাকবেন একজন অত্যন্ত দক্ষ নারী উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা, যিনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। তেমনই একজন উদ্যোক্তা, একজন নারী, সফল নারী, তাকে নিয়ে নিচ্ছি আমরা। তিনি আজকে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা থেকে। আমাদের সাথে যুক্ত আছেন সুলতানা পারভীন নীলা, নারী উদ্যোক্তা। দর্শক, আমরা স্বাগত জানাই নারী উদ্যোক্তা সুলতানা পারভীন নীলা। আপনাকে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির দূর থেকে কাছে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করবো আমাদের দর্শকরাও ভালো আছে। জি, এবং অবশ্যই। আজকে আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই দর্শকরা দেখছেন এবং শুনছেন। আশা করব যে দর্শকের ভালোবাসা নিয়েই আমরা আজকে অনুষ্ঠানটি করতে পারবো। এবং দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে আমাদের অতিথির কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু সেগুলো কমেন্ট করে কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন এবং সেটা থেকে আমরা নিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, তো দর্শক, আমরা আর কথা বাড়াতে চাই না, আমরা চলে যেতে চাই সরাসরি আমাদের আজকের অতিথির সাথে কথোপকথনে। তো আমরা যেহেতু আজকের টপিকটাই রেখেছি নারী নির্যাতন এবং ধর্ষণ প্রসঙ্গে, তো আজকে একজন নারীও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য আমরাও কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ। তবে একটা বিষয় আমরা প্রথমেই বলতে চাই যে এই যে নারী নির্যাতন বা ধর্ষণের প্রবণতা বেড়েই চলেছে এই বর্তমান প্রেক্ষাপটে, এটি আপনি কিভাবে দেখছেন বা এর কারণ কি, আপনি কি মনে করেন? ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার। আচ্ছা, এটাকে যেভাবে বলা যেতে পারে যে হ্যাঁ, দিনে দিনে আসলে এই সংখ্যাটা বেড়েই চলেছে। তো আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে যদি দেখি, তো অ্যাকচুয়ালি বলতে গেলে মেইনলি আমি যেটা মনে করি পার্সোনালি, সেটা বলতে গেলে যে মানসিকতার যেটা বিকৃতি হয় আমাদের, এটার মেইনলি একটা অভাব বলবো। এটা এক লাইনে বলতে গেলে আমি এভাবে বলছি, বাট এটার কিন্তু ডেসক্রিপশন যদি দিতে যাই, পানিশনটা হচ্ছে অনেক বড় আকারের আসে। যেমন আমি যদি মানসিক বিকৃতির কথাটা বলে থাকি, এখানে কিন্তু পরিবার বলেন, হ্যাঁ, পরিবার থেকে যে শিক্ষাটা বলেন বা সামাজিক প্রেক্ষাপট থেকে যেটা বলেন, কিন্তু প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে চলে আসে একটা কথার মধ্যে থেকেই। তো বর্তমানে আসলে আমাদের বাংলাদেশে যেটা শুরু শুরু হয়েছে বলবো না, এটা দীর্ঘদিন থেকে দেখে আসছি আমরা, যেটা দিনে দিনে আসলে বেড়েই চলেছে। তো এটা মেইনলি যদি বলি, ধরেন আপনার কথা আমার কথাই যদি আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার পরিবার থেকে আসলে একটা শিক্ষা নিব। এটা যদি আমি আমার ফ্যামিলি থেকে একটা বেটার শিক্ষা না পাই, আমার মানসিক বিকৃতি যদি না মানে ঘটে যায়, বা আমি যদি আসলে প্রপারলি, মানে সত্যি কথা বলতে গেলে যদি প্রপারলি একটা এডুকেশন আমি পেয়ে থাকি, যেমন আপনি দেখে থাকবেন যে আজকালকার ছেলে মেয়েরা, যেটা আগে এতটা বিচরণ ছিল না এই ক্ষেত্রে, যে অবাধ মেলামেশা, এটা একটা বিশেষ কারণ বলতে পারেন। একটা আমাদের যেটা বলা হয় যে ওয়েস্টার্ন একটা যে আমাদের মানসিকতার উপরে এখন, মানে ওয়েস্টার্ন একটা স্টাইলের উপরে যে আমরা একটা ডিপেন্ড করতেছি, এই জিনিসটা কিন্তু একটা বড় মানে কি বলবো, এটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট এই ঘটনাটা। কারণ হ্যাঁ, ডেফিনেটলি, কারণ
জি। আমরা যখন দেখি মানুষের সমালোচনাগুলো যদি আপনি শোনেন কখনো রাস্তায় এসে বা বিভিন্ন সামাজিক হুম, অনুষ্ঠানের মধ্যে, তখন তো আপনি বিভিন্ন ধরনের মতামত শুনতে পাবেন। তো সেখানে অনেক ধরনের কথাই হুম, হয়, বাট ওই কথাগুলোর উপরে তো আসলে গেলে সবসময় হয় না। বাট এই জিনিসটা ঠিক আছে যে মেইনলি আমাদের যেটা বলি যে আমাদের ইসলামের দিক থেকেও যদি বলেন, বা আমি এখানে আসলে ইসলামকে টানতে চাচ্ছি না, আমি নর্মালি ওয়েতে যদি বলি, তাহলে হচ্ছে এটা আমাদের সামাজিকতা বা পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকিয়ে আমি মেইনলি আমার ফ্যামিলির থেকে একটা কিন্তু বেটার শিক্ষা পাই। দেখেন, আমরা কিন্তু নারীর নির্যাতনের উপর আপনি কথা বলছেন। নারী নির্যাতনটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ধরনের হয়। এটা নট অনলি ধর্ষণ, হ্যাঁ, নারীর উপরে শুধু একটা খারাপ ব্যবহার, আপনি যদি মিসবিহেভ করেন, সেটাও কিন্তু একটা নারীর মানসিক মানে মনের উপরে এটা হচ্ছে আঘাত করে। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নির্যাতন, ঠিক আছে? তো আপনি যদি এই সাইডটা থেকে দেখেন, তাহলে আসলে বাংলাদেশের যে অবস্থা বলবো, শিক্ষার তো অভাব অবশ্যই, প্রপারলি শিক্ষাটা কিন্তু আমরা সেভাবে পেয়ে থাকি না। প্লাস এখনকার দিনে যেভাবে ছেলে মেয়েরা অবাধ বিচরণ হচ্ছে, ঠিক আছে, কলেজ ইউনিভার্সিটি সব কম্বাইন, সব জায়গায় আমরা পড়ছি, বাট যেভাবে হচ্ছে মেলামেশাটা হচ্ছে, আমি মনে করি যে এগুলো অবশ্যই এগুলোরই কারণ হয়ে থাকে, হ্যাঁ। বা সোশ্যাল মিডিয়া বলেন, কিছু মনে করলে বলার নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াও কিন্তু এখানে অনেকটাই ডিপেন্ডেন্ট, সিরিয়াসলি। মানে এটার কারণেও হচ্ছে এই যে আমরা যে কিছু ভিডিও দেখে ছেলেমেয়েরা আজকালকার, হ্যাঁ, পর্নোগ্রাফি বা যেটাই বলেন আপনি, এটা যে মানে এটার উপরে বাংলাদেশ সরকারেরও কিন্তু উচিত একটা মানে ক্ষেত্র তৈরি করে দেওয়া। আবার আবার একটা জিনিস যদি দেখেন, যে এখনকার অনেক ছেলে মানে বিশেষ করে ছেলেদেরই যে দেরিতে বিয়ে হয়, যেটা আপনি যদি বলতে চান যে আপনি ইসলামিক দিক থেকেও নিয়ে নিতে পারেন, যেটা হচ্ছে কিন্তু আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও এটা উল্লেখ করা আছে, ছেলেদের এই যে যে দেরিতে বিয়ে, এটাও কিন্তু একটা কারণ বলতে হবে আপনাকে, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, জি। সামাজিক, এই দুটো দিক থেকেই কিন্তু আমরা হুম, এফেক্টেড হচ্ছি। জি। যে আমি আমি আরেকটা বিষয় যে এই যে যে বললেন যে এফেক্ট হওয়ার বিষয়টা আমরা যদি একটু জানতে চাই যে এই সমাজে থেকে স্বস্তি আনার বিষয়ে আমরা কি প্রতিকার নিতে পারি এবং সেই প্রতিকারের মধ্য দিয়ে কি কি পদক্ষেপের নিলে এই মুহূর্তে কি কি পদক্ষেপগুলো আসলে নেওয়া জরুরি সামাজিক এবং পারিবারিক দৃষ্টিকোণ থেকে বা পারিবারিক থেকে এবং আমরা বলবো যে প্রত্যেকটা অঙ্গন থেকে কিন্তু আমাদের এই বিষয়ে সচেতনতার জন্য এবং তাদেরকে বিশেষ করে যারা এই ধরনের কার্যক্রম আমরা তো আসলে বুঝতে পারি না যে কে আসলে এই বিষয়টা নিয়ে কার্যটা সম্পাদন করবে কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে এক একজন এক এক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছে তো এই বিষয়গুলো যে সমাজে স্বস্তি ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ আপনি মনে করেন যে এই বিষয়গুলোকে আমরা নেওয়া উচিত আমলে শুধু যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেটা তো আছেই তারা তো বদ্ধপরিকর রাষ্ট্রের জন্য সেটা তো আমরা আছেই জানি কিন্তু এমনি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কি কি বেসরকারি পর্যায়ে কি কি উদ্যোগ আসলে আপনি মনে করেন ধন্যবাদ। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে এই যে যে কারণগুলো আমি যেভাবে বললাম, এটা ঠিক রিভার্সটাই আসে জি সলিউশন গুলা। তো আমরা আসলে প্রপারলি যেটা মনে করছি, বর্তমানে একদম রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটার উপরে যদি হুম, ডিপেন্ড করে আমি কথাটা বলি, তাহলে আমাকে বলতে হবে হুম, যেটা সরকারিভাবেই অনেকটা উদ্যোগটাই নিতে হবে, কারণ হচ্ছে আইনের একটা সঠিক প্রয়োগ থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। রাইট আইনের আইনের একটা সঠিক প্রয়োগ যদি থাকে, তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু করা থেকে, এটা একটা বিশেষ অপরাধ, খুব বড় ধরনের অপরাধটা অবশ্যই থেকে অনেকটাই সরে আসতে পারে। আবার যদি বলেন আপনি, এই এই যে যে ছেলে মেয়েদের অবাধ বিচরণের কথা যেটা বললাম, এটা আসলে এদের মাইন্ডে সেট হয়ে যেতে হবে যে ঠিক আছে, আমরা তো অবশ্যই মিশবো অ্যাজ এ ফ্রেন্ড, একজন আরেকজনের সাথে পড়ছে, সব পাচ্ছি সব,
একই সাথে একই কলেজে, জি একই ইউনিভার্সিটিতে, একই স্কুলে, বাট আপনি কখনো যদি অ্যানালাইসিস করে দেখেন, দেখেন স্কুলের ছেলে মেয়েদের সাথে অনেক ধরনের এই ধরনের অঘটনগুলো ঘটে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা ওই জি ছোটবেলা থেকে এই শিক্ষাটা না দিই, আমরা কিন্তু এট ফার্স্ট ছেলেমেয়েরা শিক্ষাটা পাই মেইনলি ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে এই যে আমরা এখনকার অনেক, এখন কিন্তু অনেক বাবা মাই অনেক ডেভেলপ হয়েছে ছেলে মেয়েদের ব্যাপারে, হুম কিন্তু আগের কালে যেমন দেখা যেত মারা জি অনেক কিছু খুলে বলতে পারতেন না আমাদের সাথে, কিন্তু এটা আসলে প্রপারলি বলা উচিত। আমরা যদি এটা ঠিকঠাক মতন ফ্যামিলি থেকে জানতে থাকি, স্কুল কলেজে এটার একটা পার্ট রাখা উচিত আমার মতে। ডেফিনেটলি এই একটা আচ্ছা সেশন থাকা উচিত যে একটা মেয়েকে আলাদাভাবে বোঝানো উচিত যে তুমি এভাবে এই করলে এটা হতে পারে তোমার সাথে, বা এটা হলে তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবা। এই যে যে একটা রাইট শিক্ষা মেয়েদের জন্য, এটা অবশ্যই প্রয়োজন। একটা ছেলেকেও রাইট কিন্তু আলাদা একটা সেশন করানো উচিত যে তোমার সেট, যে একটা ছেলেরও কিন্তু রাইট আসলে একটা বোন আছে ঘরে, বা একটা বোন না থাকলেও ধরেন ওরা একটা বা দুটো ভাই, বাইরে কিন্তু কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক, সবচেয়ে বড় কথা তার কিন্তু জন্ম হয়েছে যেখানে, সেটা একটা নারীর সাথে সম্পর্ক। সে যদি ওই শ্রদ্ধাবোধটুকু অবশ্যই তার মনের মধ্যে জাগানো যায়, হ্যাঁ, যদি মনের মধ্যে জাগানো যায় যে হ্যাঁ একটা মেয়ে কিন্তু কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার স্ত্রী, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু রাইট সম্মানীয় একটা স্থান, এটা যদি তার মানসিকতাটা এভাবে গড়ানো রাইট যায়, তাহলে কিন্তু সেও এই অপরাধ কর্মকাণ্ড থেকে অনেকটাই পিছিয়ে আসবে। আচ্ছা, যেটা আপনি রাইট বললেন, আপনাকে মানে আমাদের অসংখ্য যেমন দেখেন, জি আমাদের সমাজে নেশা জাতীয় দ্রব্য কিন্তু অবাধ ভাবে মানে চারপাশেই ছড়ানো ছিটানো, এক কথা বলতে গেলে। তো এই ক্ষেত্রে আমি বলতে গেলে হুম, ডেফিনেটলি ফার্স্টে আমি ওই যে মানসিকতার কথা বলবো, আইনের কথা বলবো, এখানে কিন্তু হুম, চলে আসে। হ্যাঁ, আমাদের দেশের যে হুম, হুম, পুলিশ আছে, পুলিশরা যদি একটু নিজেরা স্ট্রংলি নিজেদেরকে আসলে 100% রেখে তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জবটা শুরু করে, সেটা যদি প্রপার ওয়েতে মানে ঠিকঠাক মতো পালন করে, আমার মনে হয় না যে আপনার এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই নেশা জাতীয় দ্রব্য এতটা ছড়াবে বা এতটা অপকর্ম আসবে। প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা আরেকটার সাথে জড়িত হয়ে আছে এখানে, আপনি খেয়াল করে দেখবেন। রাইট এই একটা নেশার থেকে কিন্তু অন্য আরেকটা নেশা এসে যারা যাচ্ছে। ঠিক আছে, তো হুম, হুম, আমাদেরকে যদি আপনি অপরাধ থেকে সরতে বলেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা অপরাধ ক্ষেত্র উল্লেখ করতে হবে এখানে। আপনি যে বিষয়টার হুম, কথা বলছেন, বিষয়টা কিন্তু একদম ছোট কিছু না, অনেক বড় কিছু, না যেটা খুব নিঃসন্দেহে শর্টেও আমি বলতে পারবো না, যেটা শর্টে বোঝানো সম্ভব হয় না, কিন্তু জি ব্যাপারটা কিন্তু আসলে খুব ছোট। যদি ধরে নেন, আপনি হুম, যদি এটা সবাই বুঝে থাকে, তাহলে ব্যাপারটা আসলেই অনেক ছোট, যে আমি এই অপরাধটা হুম, হুম, করতে পারি না, আমার দ্বারা এটা সম্ভব রাইট না। আচ্ছা, যেটা ওভারঅল যদি আপনি বলেন, এটা একটা পরিবার, পারিবারিক বা সামাজিক ভাবে যে নৈতিক শিক্ষা, এই যে যেটা আমি বললাম হুম, আপনাকে, সামাজিক ভাবে শিক্ষাটা দিবে হুম, টিচাররা, বিভিন্ন বাইরের বড়রা, বড়রাও হতে পারে ছোটরাও হতে পারে, শিক্ষা দেওয়ার জন্য থেকে, মেইনলি আমরা কিন্তু এটা রাইট পাবো ফ্যামিলি থেকে। আমার মা যদি আজকে আমার একটা বান্ধবী হয়ে যায়, আমার কিন্তু বাইরের বন্ধু থেকে এটা জানতে হচ্ছে না, আমার মা কিন্তু আমাকে প্রপার ওয়েতে প্রপার এডুকেশনটা দিয়ে দিচ্ছে, মানে শিক্ষাটা লেসনটা দিয়ে দিচ্ছে আমাকে। তো রাইট ও একটা বাবাও যদি একটা ছেলের সাথে কখনো, মারা স্বাভাবিক একটু শাই ফিল করবেই, বাবারা যখন একটা ছেলের সঙ্গে জি ফ্রিলি বন্ধুর মতন ব্যাপারটা নিয়ে আলাপ করে, তখন কিন্তু একটা ছেলে হুম, হুম, অনেকটা ফ্রি হয়ে যায় তার ফ্যামিলির সাথে, অনেকটা তারা একজন আরেকজনের সাথে ডিসকাস করতে পারে। তখন দেখবেন ওই বাচ্চাটা, রাইট ছেলে বাচ্চাটার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেটার সাথে সে তার উইলিংলি তার বাবার সাথে ডিসকাস করতে পারে যে হ্যাঁ বাবা, আমি এটা জেনেছি বা এটা দেখেছি, এটা তাহলে রাইট এই, এটা কিন্তু আস্তে আস্তে সে বড় হবে, ওই চিন্তা শক্তিটা কিন্তু তার সাথে বড় হতে থাকবে, তার মানসিকতা রাইট কিন্তু সরে আসবে। আমরা এখন সব সময় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে। দেখেন, আমরা হুম, হুম, অনেক স্টাইলের সাথে লাইফ লিড করছি, টাকা হলেই তো আর সবকিছু হয় না। তো সাইকিয়াট্রিস্টের কাছে না নিয়ে, সাইকিয়াট্রিস্ট কি করে, একটা সেশন করে, দুটো সেশন করে একটা বাচ্চার সাথে, ওটা তো আমরাই হুম, করতে পারি রে ভাই ফ্যামিলি থেকে। আমরা যদি, রাইট ফ্যামিলি তো সারা জীবন থাকবে, বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত আমরা সবসময় তাদের সাথে থাকবো, কিন্তু একটা সাইকিয়াট্রিস্ট কতবার বসবে, কতবার সে সময় দিবে। রাইট তো এটা যদি ফ্যামিলির থেকে পায়, সামাজিক ভাবে পায়, তাহলে আমাদের এই এক্সট্রা কাজগুলো করা লাগছে না। ঠিক আছে,
আর এট লাস্ট আমি বলবো এটা যে ছেলে মেয়েদের যেটা হচ্ছে সঠিক সময়, বাবা মারা যদি সঠিক সময় আসলে ছেলেমেয়েরা যেমন লেখাপড়া শেষ করে চাকরি বা বিজনেস প্রফেশনালি জয়েন করে, তো এদেরকে সঠিক সময় কিন্তু বিয়ে দেওয়াটা প্রয়োজন। যখন না দেয় তখন কিন্তু এরা যে কি করে, বিভিন্ন বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের আলোচনায় বসে, বিভিন্ন ধরনের ডিসকাশনের মাধ্যমে এরা এই যে বিভিন্ন ধরনের আহ পর্নোগ্রাফি যেটা আমরা বলি অ্যাকচুয়ালি, এই ধরনের তথ্যগুলো, হ্যাঁ। ভিডিও গুলা দেখে। এ কারণে আমি বলছি যে সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেকটা দায়ী হয়ে আছে। ঠিক আছে? তো এই যে যে জি। দেখাতে এদের ভেতরে যে একটা কাজ করে, যেটা হচ্ছে বাইরে আপনার আমি যদি মেয়েদের কথা বলি, হ্যাঁ, যে ওয়েস্টার্ন ড্রেস গুলো পরছে, এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। তো আসলে আমাদের কান্ট্রি তো আর ওয়েস্টার্ন কান্ট্রির সমপর্যায়ে যায়নি। যেই পর্যায়ে গিয়েছে জি। আমাদের সংস্কৃতি যে ধরনের পোশাক আমাদেরকে বলছে, ঠিক আছে না, আমরা একটু শালীনতার সাথে যদি চলি, একটা ছেলেরও মন মানসিকতা কিন্তু শালীনতার প্রয়োজন, একটা মেয়েরও প্রয়োজন। জি। ঠিক আছে? তো জি। এই আর কি, এগুলো যদি সবকিছুর উপরে আমরা জি, আপনি একটু চমৎকার করে বলেছেন। হ্যাঁ, আপনার কথার সাথে একটু সুর মিলিয়ে বলতে চাই যে হ্যাঁ, এই যে যে বললেন যে বিয়ের বিষয়টা, এইটা একটা পয়েন্ট, এটা অত্যন্ত জরুরি একটা পয়েন্ট যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা এশিয়ান কালচারে আমরা দেখি যে আমাদের ছেলেরা বিশেষ করে কিন্তু বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু তার পড়াশোনার পরে সে একটা স্বাবলম্বী অর্থনৈতিক ইনকাম সোর্স না হওয়া পর্যন্ত বাবা মায়েরা কিন্তু এর বিয়ের ব্যাপারে কিন্তু ওইভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা নেন না এবং দায়িত্বটা নিতে চান না। তারা মনে করে আর একটু সময় যাক, তার অর্থনৈতিক অবকাঠামোটা ভালো হোক। কিন্তু আসলে এখানে একটা পয়েন্ট আছে যে বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, এটা একটা ভালো পয়েন্ট। আর অন্যদিকে আরেকটা কথা বলছেন যে ড্রেস আপের বিষয়টা মেয়েদের, হ্যাঁ আমি এটার সাথে একটু রিফার করবো। অবশ্যই ড্রেস আপটা শালীনতার মধ্যে যদি যার যার ধর্মে, কোনো ধর্মই, আমি আমি যে কটি কান্ট্রি ঘুরেছি কোনো ধর্মই বলে নাই যে আপনি এভাবে চলেন। আমি যদি যেহেতু আমরা ইউরোপে থাকি, ইউরোপের কালচারটাই যদি ধরে নিই, আপনার সাথে একটু ইন্টারাপ্ট করি যে ইউরোপে কিন্তু ড্রেস আপের ব্যাপারে কোনো বাদ বাধ্যকতা নেই সামাজিক ভাবে। কিন্তু তারপরেও কিন্তু কোনো সোসাইটিতে কিন্তু আপনি অর্ডিনারি ড্রেস কিন্তু একসেপ্ট হয় না, অফিসিয়াল ড্রেস কিন্তু একই অন্যরকম। আমি একটু কমেন্টস করতে চাই। শক্তি ইসলাম লিখেছেন আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ শক্তি। শেখ মোহাম্মদ খায়রুল কবির লিখেছেন ভালুকার কাতুল্লাহ মারি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আরো দর্শকরা দেখছি যে মহিউদ্দিন ফারুকি, জুয়েল খান সহ অনেকেই আমাদেরকে দেখছেন এবং শুভ কামনা জানিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন কমেন্টস করে আমাদের আজকের অতিথির কাছ থেকে আপনারা জানতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তবে আমরা যেই কথাটি বলতে চাচ্ছি আপনার সাথে, যে এই কথাটার সাথে সম্পৃক্ত শুধু যে ড্রেস আপ করলেই যে আপনার প্রতি আকর্ষণ হবে এবং আপনি ধর্ষিত হবেন, এটাও কিন্তু মেনে নিতে পারছি না। এই কারণে না। ইউরোপে আমরাও তো থাকছি, তো সেখানে কিন্তু অন্যরকম ড্রেস আপ, একেবারেই মানে ডিফারেন্ট। মনেই হয় না যে এটা আসলে, আমরা মনে হয় যে পর্নোগ্রাফি দেখছি, সিনেমা এরকম মনে হয় রোডে বের হলে। বাট তারপরেও তো ওখানে ধর্ষণ হচ্ছে না, একটিও আপনি দেখাতে পারবেন যে ধর্ষণ হচ্ছে। এক নম্বর। আরেকটা বিষয় পাশাপাশি আপনাকে বলবো যে এই যে একটার পর একটা ধর্ষণের যে ঘটনা ঘটছে এবং নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এটা কিন্তু একদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, পাশাপাশি গুটি কয়েক মানুষের জন্য যে সত্যিকারের ভালো মানুষগুলো কিন্তু বিপাকে পড়ছে, বিব্রতকর অবস্থায় পড়ছে। এবং স্বাভাবিক যে একটা চলাফেরা, যে বন্ধুতার কিংবা কাজের ক্ষেত্রে কলিগ বলেন বা যে কোনো ভাবেই কিন্তু সম্পর্কটা ছেলেমেয়ের সাথে, আমাদের সাথেও অনেক বন্ধুতা আছে, অনেক মেয়ে ছেলেদের সাথে আমাদের কাজ করি, সেক্ষেত্রে কিন্তু সেই বন্ধুতা, সেই সখ্যতা, সেই সম্পর্কটার, কাজের সম্পর্কটার ক্ষেত্রেও কিন্তু বিঘ্ন ঘটছে। এই বিষয়টি আপনি, কারণ কেউ জানে না যে কে কার আসলে ভালো বা কে কতটুকু ভালো মানুষ। এই যে যে একটা প্রেক্ষাপট বর্তমানে, এইটা আপনি কিভাবে দেখছেন এবং এইটার কিভাবে আপনি মূল্যায়ন করবেন বিষয়টা? আচ্ছা দেখেন, এই ব্যাপারটা যদি বলতে যান, আমি ওই যে বললাম যে ব্যাপারটা আসলে ছোট করে বলতে গেলে হবে না। এই যে একটা লাইন যে এখানে বললাম পোশাকের ব্যাপার, পোশাকটা কিন্তু সরাসরি আমি আসলে মেয়েদের পোশাকটা নিয়েই বলিনি। সেটা হচ্ছে জি। এরকম যে ধরেন আমাদের দেশের কালচার যেটা বলে, আমরা আদিকাল থেকে যেটা জি। শুনে এসেছি, দেখে এসেছি, মেয়েদের হচ্ছে শাড়ি এবং থ্রি পিস। এখন এই কারণে আমি বলবো না যে আজকালকার মেয়েরা শুধু শাড়ি আর থ্রি পিসই পরবে, না, এটা মোটেই জি। না।
এখন হয়েছে কি, আমাদের দেশের ছেলেরা যতই অন্যান্য দেশে যাক না কেন, এদের মেন্টালিটি কিন্তু অনেকটা ঘুরে ফিরে আমাদের দেশীয় হয়েই থাকে, কোনো না কোনো জায়গায় ওইভাবে টাচেই থাকে। এখন আমরা হুম, যখন মানে একদম ওয়েস্টার্ন ড্রেস গুলো ফলো করি, একদম অলওয়েজ, এটা কিন্তু আমাদের দেশের যদি বলি এখনকার প্রেক্ষাপটে যেটা বলি আমি, 20 to 25% হুম, মেয়েরা হয়তো বা ওইভাবেই মানে একদম ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো করে চলে, হ্যাঁ, বা 15 to 20 বলবো। বাট বাকি যে মেয়েরা আছে, এরা যে সবসময় শাড়ি থ্রি পিস এগুলো পরে তা না, কিন্তু এদেরও একটা শালীনতা ব্যাপার আছে। আপনি যতই বলেন, আমরা কিন্তু আল্লাহ প্রদত্তই তৈরি হয়েছি নারী হয়ে বা আপনারা পুরুষ হয়ে। তো ওই যে যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এই যে যে মনের একটা নিশ্চয়ই। পোশাক বলেন বা যেটাই বলেন, মনের পর্দা বলেন, চোখের পর্দা বলেন, এটা কিন্তু একটা পোশাকের সাথেই সমতুল্য করা যায়, হুম, মানে সরি তুলনা করা যায়। সেটা হচ্ছে এরকম যে আপনার মানসিকতা কতটুকু বিকৃতি হচ্ছে বা সংস্কৃতি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, এটা কিন্তু আপনার হুম, হুম, কথাবার্তা, আপনার আচার আচরণ, হ্যাঁ, চোখের চাউনি সবকিছুতে বোঝা যায়। হ্যাঁ, তো জি, ও হচ্ছে এখন একটা ধরেন একটা ফরেনার বড় হয়ে উঠছে, আর আমাদের দেশের একটা বাচ্চা বড় হয়ে উঠছে একই সাথে। তাই বলে কিন্তু দেখবেন যে আপনাদের ইউরোপেও যখন বাঙালি বাচ্চারা বড় হচ্ছে, তারা কিন্তু 100% ইউরোপিয়ান হয়ে যায় না। কোথাও না কোথাও কিন্তু বাঙালিয়ানার কিছুটা হলেও রয়ে যায়, যতই তারা এক্স্যাক্টলি, ইতালিয়ান ভাষা বলুক, অবশ্যই। সেই খাবারে খাবারে হুম, হুম, অভ্যস্ত হয়ে যাক। হ্যাঁ, কিন্তু নিঃসন্দেহে। মেন্টালিটির দিক থেকে, সো এক্ষেত্রে যদি বলি, ওরা যখন ওগুলো দেখে, হ্যাঁ আপনি বলছেন ইউরোপের কথা, ইউরোপে আমাদের হুম, বাঙালি ছেলেমেয়েরাই অনেক কথা দেখলেও, অনেক কিছু দেখলেও ওই ধরনের চিন্তা ভাবনা করতে পারে না, কারণ ওই দেশের ল হুম, অনেকটাই স্ট্রিক্ট। ওই দেশের ল হুম, বলেন, ওখানকার পারিপার্শ্বিক অবস্থা বলেন, সামাজিকতা, মানে সবকিছুই মিলিয়ে আমরাও হুম, যখন কিছু করতে যাই, কোনো অপরাধ, আমাদেরকে একটা ধাক্কা দেয়। হুম, রাইট। ওই যে কথা আছে না, বিদেশের মাটিতে এরা খুব শৃঙ্খল, বাট বাংলাদেশে যখনই এয়ারপোর্টটা ক্রস করছে, সব শৃঙ্খলতা যেন মানে মলিন হয়ে যায় অনেকটা, যে না আমি এখন দেশে এসেছি, আমি না, এখন এটা রাস্তায় একটা আবর্জনাটা। পরিবেশ, এটা একটা পরিবেশগত, যেমন এটা রাইট। যদি আপনার সাথে একটু ইন্টারাপ্ট করি, যখন আমি নিজেই ইউরোপ থেকে যখন আসি এয়ারপোর্টে বাংলাদেশে, তখন টিস্যুটা মুছে কোথায় ফেলবো কিছুক্ষণ কিন্তু খুঁজি যে কোথায় ফেলা যায়, জায়গা না পেয়ে পরে অ্যাটলিস্ট দেখা যায় আমার সাথে যে থাকে বলে যে ভাইয়া আপনি কোথায় ফেলবেন, এটা তো যে কোনো জায়গায় ফেলানো যায়, এটা কোনো সমস্যা নেই, কোনো জরিমানা হবে না, কিছুই হবে না। অথচ আমার মাথায় কাজ করে যে আমি যে কটা কান্ট্রি পার হয়ে আসলাম সেগুলোতে কিন্তু কোথাও ফেললে আমার কিন্তু একটা জরিমানা আসবে, হ্যাঁ, 500 হোক, 1000 হোক, যাই হোক। তো এই যে যে একটা মেন্টাল টর্চারিং এ থাকি, সেটার কারণে কিন্তু আমার লাইফ লিডটা ডিসিপ্লিন মতো করতে হচ্ছে, এইটা থেকে কিন্তু বাংলাদেশের কিছু প্রেক্ষাপট ভিন্ন। সেই কারণে, সঙ্গত কারণেই আমরা কিন্তু অপরাধ বিষয়টা কিন্তু নিজে থেকেই এমন ভাবে জড়িয়ে যাই যে মনেই হয় না যে এটা অপরাধ। সেই ছোট্ট করে বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাইট। আমরা আরেকটা বিষয় যদি জানতে চাই যে এই যে যে অবক্ষয় হচ্ছে, আমরা যদি দেখি যে আম, অপরাধ কারা বেশি করছে, সেই তথ্যটাও আমরা দেখেছি। তাতে দেখা যাচ্ছে যে আম, মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এই ব্যাপারে অনেক পিছিয়ে আছে। তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই হিংস্র প্রবণতাটা খুবই নগণ্য অবস্থায় আছে, এবং তারা যথেষ্ট ম্যানার্ড এবং খুবই যথেষ্ট ধর্মীয়, বলবো যে এটা কি ধর্মীয় অনুভূতি, যে প্রশ্নটা আপনি করছেন, এটা কি ধর্মীয় অনুভূতি থেকেই, তাহলে আমরা কেন এই বিষয়টা আমলে নিচ্ছি না, সেই ব্যাপারটা একটু ছোট করে শুনতে চাই। না, এটা যদি আপনি বলেন তাহলে আমি একমত হতে পারছি না যে আচ্ছা। ধর্মীয় অনুভূতি মানে এটা যে মাদ্রাসায় একদমই হচ্ছে না বা তুলনামূলক অনেক কম, না এটা বললে ভুল হবে। রাস্তাঘাটে যখন আপনি চলবেন, দেখবেন একটা মেয়েকে দেখে, যখন একটা ওপেন জিন্স টি শার্ট যে ছেলেরা পরছে, অনেক স্টাইলে স্মার্টলি ঘুরে বেড়াচ্ছে, সেই ছেলেটাও হুম, যেরকম তাকাচ্ছে, একটা হুজুর ছেলে ঠিক আছে তাকাচ্ছে, অনেকটা ওনার চোখের উপরে একটা পর্দা থাকে, যে আমার মাথায় হুম, একটা টুপি আছে বা আমার মুখে অনেকগুলো হুম, দাড়ি আছে, তো ওই জিনিসটাকে হুম, সম্মান করে ওই মুহূর্তে হয়তোবা সে একটু চুরি করে তাকাচ্ছে, বা তাকাচ্ছে। এটা আপনি খেয়াল করলে আচ্ছা। রাস্তাঘাটে দেখবেন। বা মাদ্রাসার মধ্যে যে হুজুররা অনেক ধরনের অপকর্ম করছে না, এটা কিন্তু বলবো না। হ্যাঁ, তো হুম, মেইনলি আসলে মানসিকতার মানে আবির্ভাব এখানে ঘটাতে হবে এভাবে যে
আর ইসলামের দিক থেকে বলেন, বা ইসলাম আসলে আমরা অনেকেই বলে বলে থাকে যে নামাজ পড়ি করি, আসলে যার যার এটা হচ্ছে আসলে একটা বিতর্কিত ব্যাপারে ফেলা যাবে না, কারণ এটা নিয়ে বলতে গেলে অনেক কথা চলে আসে। তো আমরা আসলে এখনকার সমাজের কথাটাই বলি। তো মাদ্রাসা যেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে হুজুরদের, আপনি পেপারে পড়ে থাকবেন বা বিভিন্ন খবরেই হুম, দেখে থাকবেন যে অনেক ধরনের অপকর্ম ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেটা ছোট ছোট বাচ্চারা, বরং আমরা যদি বলি যে এখন স্কুলে দিব বাচ্চাদেরকে, হ্যাঁ, বাংলা মিডিয়াম হোক ইংলিশ, ধর্মের দিকে যদি হুম, মাদ্রাসায় ভর্তি করতে যাই, অনেকটাই কিন্তু আমরা মানে আমাদের মতন যারা মায়েরা আছেন তাদের মনের মধ্যে এসে ধাক্কা লাগে যে আমি যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিব, ওখানেই থাকতে হবে, যদি আবাসিকে দেই তাহলে ওই যে যে এই কয়েক ঘন্টার জন্য একটা হুজুরের সাথে থাকছে সে, ওখানে যে পড়াচ্ছে ভেতরে কি হচ্ছে আসলে আমি জানি না, জানছি না, কিন্তু এই জিনিসটা আসলে হুম, পার্সোনালি আমি বলতে গেলে এটা আমরা অনেকটাই চিন্তা করে থাকি। তাহলে ভেতরে কি হুম, হচ্ছে, এই যে কিন্তু একটু আগে আপনি যে বললেন কিছুক্ষণ আগে যে অনেক ভালো মানুষ আছে, অ্যাকচুয়ালি কিন্তু সমাজে অনেক ভালো মানুষ আছে, হয় কি এই যে খারাপ ভালো মানুষগুলো সংখ্যাই এত বেশি, বেশি, খারাপ হ্যাঁ হ্যাঁ মানুষের সংখ্যা অবশ্যই গুটি বেশি, কয়েক। হুম, জি জি, কিন্তু এরা এত বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে এই এই ধরনের কিছু অপকর্ম ঘটিয়ে, যেটা হচ্ছে হুম, ঘটনা যখন ঘটে অনেক বড় আকারেরই ঘটে, যেমন একটা মেয়েকে জি, যদি ধর্ষণ করে বা একটা নির্যাতন করে, আপনি কখনো ইমাজিন করে দেখতে পারেন মেয়েটা কিভাবে মারা গেল? ওর কিন্তু রাইট, মৃত্যু প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, ওর কিন্তু একবার ওকে ধর্ষণ করা হয়নি, ও যখন যখন চিন্তা করে আটকে উঠছে ও কিন্তু তখন তখন ধর্ষিতা, ওই প্রত্যেকটা রাইট, মুহূর্তে ওকে ধর্ষিতা বলতে হবে, ওই পুরুষটা তাকে নিঃসন্দেহে। প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ করে যাচ্ছে। আর আপনি যদি বলেন যে হুজুররা করছে না, কে বললো? হুম। এই না, জিনিসটা তো সেটা আমরা বলছি যে অহরহ দেখে আসছি। একেবারেই নগণ্য। এটা আমরা যেটা দেখেছি, এই যে কুমিল্লার ঘটনা দেখেছি, হ্যাঁ কিছু কিছু ঘটনা তো আমরা চোখে পড়েছে, সেটা ফলাকের মিডিয়া এসছে, কিন্তু ওইভাবে যেভাবে এই যে যে ঘটনাগুলো ঘটছে, যে একটার পর একটা যে বিভৎস আমরা ঘটনা দেখছি, এরকমটি দেখছি না। আপনাকে অসংখ্য না না, ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় নিয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, যে আমরা যে আন্দোলনগুলো দেখছি, যে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু রাস্তায় নেমে এসেছিল, সেটা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছে, এবং বাংলাদেশে কিন্তু এখন এই ধর্ষণের রায়টি কিন্তু মৃত্যুদণ্ডর স্বস্তি এনেছে অনেকটাই। আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন, যে কতটুকু আসলে এই শাস্তির বিধানের কারণে কতটুকু এই বিষয়টা আমরা মনে করি যে ভালো দিকে যাবে? আহ এটা যদি বলি অবশ্যই ভালোর দিকে যাবে, 100% না হলেও খানিকটা তো বেশ খানিকটাই যাবে। কারণ নিশ্চয়ই। দেখেন যখন যেখানে সংখ্যাগরিষ্ঠ, ধরেন আপনি একটা মত দিচ্ছেন হুম, আমি একটা মত দিচ্ছি, এখন হুম, যেখানে সংখ্যাগরিষ্ঠতা দাঁড়াবে সেখানটাকেই কিন্তু আমরা রাইট বলেই অনেকটা বিবেচনা করি। তো right, সেই হিসেবে যদি আপনি বলে থাকেন আমাদের দেশের এখন যুবক যুবতী ছেলেমেয়েরা যেভাবে রাস্তায় নেমে এসছে আন্দোলনের জন্য এই এই হুম, অপরাধের বিরুদ্ধে, সেখানে প্রাইম মিনিস্টার যে এত ভালো একটা এত দ্রুত ভাবে এত সুন্দর একটা হুম, হুম, বিচার আইন পাশ হয়েছে, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ তাকে, অবশ্যই এটাকে আমি ভালো বলবো। কারণ এরকম right, যখনই দু চারটা ঘটনা যদি সত্যি সত্যি যেভাবে আইন হুম, মানে করা হয়েছে ঠিক সেভাবে যদি আইনের সঠিক প্রয়োগ করে, আমি বারবার এই একটা লাইনই বলবো, আইনের সঠিক right, প্রয়োগ। দেখেন এই একটা লাইনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যে যেভাবে বুঝে নিতে পারে, কারণ আপনি ব্যাপকতা আমাকে আছে। যে টাইমটা দিবেন রাইট, এই শর্ট টাইমে কিন্তু আমি এটা বুঝিয়ে বলতে পারবো না, বাট আইনটা যদি রাইট, সঠিকভাবে প্রয়োগ করে, এখন প্রাইম মিনিস্টার যে আইন পাশ করে দিয়েছেন উনি তো বসে বসে প্রত্যেকটা অ্যানালাইসিস করতে পারবে না প্রতিটা দেখার, ঘটনার, এটা জি সম্ভব না। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, না, এখন যে যার পজিশন থেকে যদি সে সঠিকভাবে তার দায়িত্বটা পালন করে, তাহলে আমি বলবো এই অপরাধটা অনেকটাই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, রাইট, হোপফুলি এটাই জানা যাচ্ছে। বাট জি, এটা এখন যদি আপনি আমার পার্সোনাল মতামত চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ সবাই জি, চেয়েছে, উনি জননেত্রী, উনি সবার কথাটা মেনে নিয়ে এভাবেই আইনটা পাশ করেছে, কিন্তু ঘটনা কি আসলে কি তাই? রাইট, আইনের তো অনেক ফাঁক ফোকর থাকে, এটা আপনিও জানেন আমিও জানি, এটা হুম, সমস্ত হুম, দেশবাসী জানে যে আইনের অনেক ফাঁক ফোকর থাকে, একটা আইন পাশ হয় ওখান থেকে অনেক ধরনের যুক্তি দেখায় দেয় বিভিন্ন লয়াররা তো থাকে যুক্তির জন্য, তো এমন এমন যুক্তি দেখায় জি, আইনটাকে এমন ভাবে ঘুরিয়ে নিয়ে যায় যে আসলেই সেই জিনিসটা আর কার্যকরী হয় না। তো আমার মতে
আসলে এটা ছেলেমেয়েরা কেন যে বললো না জানি না। একটা কথা কি, যদি ধর্ষণ হয়ে থাকে কোনো মেয়ে, তাহলে কে করেছে? একটা পুরুষ। আপনাকে যদি আমি ছুরি দিয়ে আঘাত করি, তো ছুরিটাই যদি আমার না থাকে, আঘাতটা আমি করব কি দিয়ে? কথাটা কি বুঝতে পেরেছেন আপনি? তাহলে জি জি, সে বুঝতে যে অপরাধটা করছে, যার মাধ্যমে করছে, সেই জিনিসটা একটাকে তো জি বলা হয় আসলে হিজড়া বলা হয়। সিরিয়াসলি কিছু মনে জি করেন না, বাট আমি মিডিয়ার সামনে বলতেই বাধ্য জি হলাম, যারা আসলে একটা জি মেয়েকে অবলা মনে করে তাকে ওই মুহূর্তে রেপ করে, তাদেরকে আসলে নৃশংস, মানে একটা হিজড়া ছাড়া আর কিছুই বলা যায় জি না। তো যদি জি, হিজড়া আমরা বলতে বুঝতে হয়, পেরেছি। হ্যাঁ, তাহলে তাকে ওই ধরনের শাস্তিটাই আসলে দেওয়া উচিত। তার কারণে সে জি, কোনোদিনও অন্য তবে কোনো তবে মেয়ের কথা খারাপ ভাবে আরেকটা চিন্তাই করতে বিষয় যদি পারবে না, করা তো দূরের কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভালো একটা প্রসঙ্গ বলেছেন আপনি, চমৎকার করেই বলেছেন, আমরা বুঝতে পেরেছি, আশা করি দর্শকরাও বুঝতে পেরেছেন। একটা বিষয় যদি বলি, যে এই যে যে বললেন, এই বিষয়ে কিন্তু শুধু যে নারীদেরকে পুরুষরা ধর্ষণ করছে, পুরুষদেরকে যে প্রলোভিত করছে না, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে আসলে কি শুধু এই যে আমরা যে ঘটনাগুলো দেখলাম, যে এই বরিশালের এই আম, আহ, আহ, বরিশালের যে ঘটনাটা ঘটলো, যে এখন ওই মেয়েটাকে সহই কিন্তু জেল বা ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই যে যে মেয়েদের মধ্যে একটা প্রলোভনের ব্যাপার রয়েছে, দেখা যাচ্ছে তারা যখন দুজন দুজনে ভালোবাসার প্রণয় হৃদয় কাতরতা করে, এবং তারা কিন্তু অবাধে মেলামেশা করছে, তখন আর কিছু হয় না। তখন যখন একটা টাইম দেখা গেছে যে ছেলে মেয়েটার সাথে একটা বিরোধ বা বৈরিতা সৃষ্টি হয়, তখন দেখা গেছে তিনি ধর্ষণের মামলায় চলে যান। এই যে যে বছরের পর বছর তারা মেলামেশা করছে, সেটা কিন্তু ধর্ষণের আমলে নেয় না। এখন যখন অ্যাডজাস্ট হচ্ছে না, তখন কিন্তু ধর্ষণে এরকমটিও ঘটনা আমরা দেখছি। তো এই সার্বিকভাবে আমরা আশা করব যে যে আইনটি পাশ হয়েছে, এই আইনের বলে আহ, অবশ্যই এটা হবে, এবং আমরা আশা করবো এই আইন দেখিয়ে যেন কেউ অপ্রত্যাশিত ভাবে যেন আবার এই ধর্ষণের মামলা মিথ্যা মামলায় জড়িয়ে না যায়, এটিও আমাদের খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকবে? আমরা তার আগে একটা কমেন্টস নিতে চাই। আরো অনেকেই কমেন্টস করেছেন, তারপরে আমি কিছু কমেন্টস পড়তে চাচ্ছি। আসিফ শাহরিয়ার রাজীব লিখেছেন, সামাজিক অবক্ষয়ের কারণ জানতে চাই, সুন্দর প্রোগ্রাম হচ্ছে, গো হেড। আচ্ছা, আসিফ শাহরিয়ার রাজীব তিনি বলেছেন সামাজিক অবক্ষয়ের কারণ জানতে চাই। চরমুগরিয়া থেকে জুয়েল খান এবং রাজীব ফকির, চর্মগিরিয়া থেকে জুয়েল খান এবং রাজীব স্পেন। আহ, উম, আহ, জুয়েল খান সম্ভবত প্রবাসী একজন। আহ, এই দুজন দেখছেন তারা, এবং আপনার কাছে প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত আকারে। সরি, আচ্ছা সরি, আমি প্রশ্নটা আরেকবার শুনতে চাচ্ছি। জি, প্রশ্নটা হচ্ছে যে সামাজিক অবক্ষয়ের কারণ জানতে চাচ্ছেন। এই তো আপনি, সামাজিক আমরা আমরা অবক্ষয়, তো বলেছি। জি, হ্যাঁ, আমি আমরা তো কিন্তু আমার বলেছি কথার অনেক মধ্যে কিছু। অলরেডি বলে দিয়েছি সামাজিক জি অবক্ষয়ের কারণগুলো কি কি হতে জি, পারে। আশা করব দর্শক আপনি নিশ্চয়ই দেখেছেন, কিংবা হয়তো একটু পরে এসেছেন, আপনি আমাদের অনুষ্ঠানটা আবার শেষ হলে রিপিট করে দেখলে আপনার উত্তরটি পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা সবাইকেই যারা কমেন্টস করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তো নীলা, আপনাকে আমরা ছোট্ট করে বলতে চাই যে মিলান মাগা প্রেস ক্লাব ইটালির এই দর্শকদের জন্য আপনার সার্বিকভাবে কি বলার আছে এই নারী নির্যাতনের বিষয়ে? নারীরাও কিন্তু এই যে যে নারী নির্যাতন আইনটা হয়েছে, সেটা কিন্তু নারীরাও কিন্তু পুরুষদেরকে নির্যাতন করছে না এমনটি নয়, অনেক অংশেই কিন্তু পুরুষরা নির্যাতিত হচ্ছে, কিন্তু পুরুষদের কিন্তু সেই নির্যাতনের মামলার কোনো সুযোগ নেই বলে পুরুষরা আইনের শরণাপন্ন হয় না, এবং পুরুষরা হয়তো ধৈর্যশীল বলে অনেক সময় সেই আইনের শরণাপন্ন হয় না। এটিও কিন্তু মাথায় রাখতে হবে সমাজের এবং রাষ্ট্রের সকলের। জি, আপনাকে শেষ বক্তব্যের জন্য বলছি, দর্শকদের জন্য আচ্ছা আপনার কি দেখুন, বলার আছে? আমি এই আপনার কথা থেকে একটুখানি টেনে ধরবো, সেটা হচ্ছে ভালো মন্দ মিলিয়েই মানুষ। মানুষ জি, বলতেই ছেলে এবং মেয়ে। তো মেয়েরাও ভালো এবং মন্দ দুটোই আছে, ছেলেরাও কিন্তু ভালো মন্দ সবকিছুই আছে। নিঃসন্দেহে এখন পুরুষ নির্যাতনের নিঃসন্দেহে। কথা যদি আপনি বলে থাকেন, ধৈর্যশীল কিন্তু মেয়েরাও কম না। একটা মেয়ে কিন্তু অনেক ধৈর্যের সাথে তার বাবা মার ঘর ত্যাগ করে হাজবেন্ডের ঘরটাকে আপন করে নেয়। জি একটা পুরুষ কিন্তু এটা কখনোই করতে পারে না। যদি বলে থাকে তাহলে অনলি 2% আসবে, যেটা হচ্ছে যে শ্বশুর জি, বাড়িকেও একদম নিজের বাপের বাড়ির মতন দেখে। তো সেই রাইট, হিসেবে আমি এটা বলবো যে নিঃসন্দেহে। পুরুষ নির্যাতন আইন 2%-এর জন্য 98%-এর মেয়েরা যেখানে নির্যাতিত হচ্ছে, সেখানে 2%-এর কিন্তু কোনো ভ্যালু নেই।
টোটালি ভ্যালুলেস হুম বলতে হবে এখানে। তো একটা ছেলে যদি বলে যে আমি নির্যাতিত হয়েছি, তাহলে আসলেই জানতে হবে যে তুমি কিভাবে নির্যাতিত হয়েছো বা কিভাবে হও। কারণ আমাদের হচ্ছে হুম পুরুষ শাসিত সমাজ। একটা ঘরের কর্তাও হচ্ছে যেমন পুরুষ থাকে, বাবা মার ফ্যামিলিতে যখন একটা মেয়ে থাকে বাবার আয়ত্তেই বড় হয়, মায়ের থেকে শিক্ষাটা নেয়, কিন্তু দেখে কর্তা কিন্তু বাবা। যখন স্বামীর ঘরে আসে একটা স্বামীর কর্তৃত্বেই কিন্তু একটা নারীকে চলতে হয়। তাহলে সেক্ষেত্রে বলবো পুরুষ নির্যাতন আসলে আইনের কোনো প্রয়োজনই হয় না। ঠিক আছে। জি আচ্ছা। আর যেটা জি, আপনি বলতে দর্শকদের জন্য বলছেন, কি বলার আছে হ্যাঁ আপনার? দর্শকদের জন্য যদি বলি, সংক্ষিপ্ত। তাহলে হ্যাঁ, ডেফিনেটলি হুম, বলবো যে আজকের টপিকের উপরে যদি বলি, প্রত্যেকটা ফ্যামিলিতে ডেফিনেটলি আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাথে মানে খুব ফ্রিলি একটা ডিসকাশনে বসেন, যেখানে হচ্ছে তারা আপনাদেরকে বন্ধু বান্ধবীর মতন মানে ওটা মাইন্ডে সেট করে বড় হতে পারবে, যেটা বাইরে কোনো কিছু দেখলেও আপনাদের সাথে যেন তারা শেয়ার করতে পারে। ডেফিনেটলি আপনি আপনার ছেলে মেয়ের স্বার্থে তাদেরকে হুম, প্রপারলি একটা শিক্ষা দেন। আর এক ফার্স্ট আমি সেটা বলবো, যতটা না আগাবে একটা মেয়ের জন্য অবশ্যই বাবা মাকে অনেক কিছু বেশি চিন্তা করতে হবে মেয়েটার আর মানে নিরাপত্তার জন্য। আমার রাইট। মানে আমার আইন ব্যবস্থা আমাকে কি সুবিধা দিল এটা পরে দিল, অন্য কোনো বন্ধু বান্ধবী এগিয়ে আসলো সেটা পরে, সামাজিক সব। আমি আমার ফ্যামিলির থেকে আমার বাচ্চাকে কিভাবে গড়ে উঠতে পারলাম, নিজের প্রোটেকশনের জন্য ওকে কিভাবে আমি বড় করতে পারলাম, এটা হুম, বিশেষ করে একটা মেয়ের সুরক্ষার জন্য জি। শিক্ষাটা তো দিবই আমরা। যে ঠিক আছে যে মাইন্ড মানে মানসিকতা হুম, হুম, সেভাবেই ওদেরকে গড়ায় উঠবো, কিন্তু নর্মালি জি। এই যে যে মেয়েদেরকে ওই ছেলেদের আপনারা কিছু মনে করেন না আবার, ছেলেদের জন্য ওই যে বলে না যে মানে মারামারি না, মারামারিটা শিখতে হবে না বাট ক্যারাত, হ্যাঁ এইসব ক্লাসটা যদি একটু করায় আমার মনে জি। হয় যে এটা প্রয়োজন আছে একটা একটা মেয়ের জন্য, জি। অবশ্যই নিজের প্রোটেকশনের জন্য। একটা মেয়ের শালীনতা তার ফ্যামিলির থেকে পায়, সবকিছু মেন্টালিটি যদি ওভাবে গড়ে দেওয়া যায়, একটা ছেলে হুম, হুম, যখন বড় হবে বাবা মা তার সাথে এমন ভাবেই মিশবে, এমন ভাবেই তাকে প্রপারলি শিক্ষা দেবে, যেটাতে ছেলেটার মন হুম, হুম, মানসিকতা যেন অনেকটা ব্রড মাইন্ডেড, যেটা বলি ওইভাবেই যেন রাইট, বড় হয়। এক্স্যাক্টলি। যার কারণে রাইট। এই একটা জায়গা থেকে আমরা যদি এই কাজটা করি, তাহলে আমার ছেলে বা আমার মেয়ে সামনে গিয়ে হুম, হুম, অপরাধ করার থেকে কিন্তু নিজেকেই নিজে সরিয়ে নিয়ে আসবে নিজের বিবেকের নিঃসন্দেহে। দ্বারা। তো এই জি। জিনিসটাই আমার মনে হয় ফার্স্ট থিং করা উচিত। এবং বিশেষ করে আইনের লোকজনদেরকে, প্রশাসনের লোকজনদেরকে বলবো, নিজেদের হুম, হুম, ক্ষেত্র থেকে যদি দয়া করে হুম, এরা নিজেদের কর্তব্যগুলো ঠিকঠাক মতো পালন করে, তোমরা তো একটা স্যালারি পাও, আপনারা সবাই একটা স্যালারি নিয়েই জবটা করেন, তাহলে সরকারকে আপনারা কেন সাহায্য করছেন না? সরকারকে হুম, আপনারা সাহায্য করেন, মানে আপনারা আপনাদের কর্তব্যটা দায়িত্বটুকু অতটুকুই পালন করেন। হ্যাঁ, এদের তো একটা রোস্টার ডিউটি থাকে। আপনাকে এমন বলছে না যে জি। 24 ঘন্টাই আপনি অন ডিউটিতে থাকেন, না আপনি আপনার ডিউটিটুকুই পালন করেন না, সঠিক হুম, পর্যায়ে ভাবে করেন, তাহলে দেখবেন এই মানে অপরাধগুলো অনেকটাই কমে এসছে দিনে দিনে। সো জি। আমাদের উচিত পরিবার থেকে আসলে গড়ে ওঠা, সামাজিক ভাবে, সরকারি ভাবে, ঠিক আছে, সরকারকে সাহায্য করাও প্রয়োজন, যেন মানে সবাই আসলে অপরাধ কর্ম থেকে সরে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আহ, সুলতানা পারভীন নীলা, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের আয়োজন। আজকের এই নারী নির্যাতন নিয়ে আমরা কথা বললাম। আমরা চাইবো বাংলাদেশেই না, শুধু বিশ্বের কোনো নারী আর নির্যাতিত হবে না। নারীরা মায়ের জাতি, নারীরা মা, এবং নারীরা বোন, এবং নারীরা আমাদের সহধর্মিণী। সুতরাং নারীদের এই যে যে মমতা বোধ নিয়ে আমাদের এই জন্ম, বেড়ে ওঠা, আমরা সেই মমতা বোধ নিয়েই থাকবো, নারীদের প্রতি শ্রদ্ধাশীল হব, এবং আমাদের এই নৈতিক শিক্ষাটুকু আমাদের পরিবার এবং রাষ্ট্র, স্কুল, কলেজ প্রত্যেকটি স্থান থেকে আমরা উদ্যোগ নেব। তাহলেই আমাদের এই অবক্ষয় থেকে আমরা মুক্তি পাবো, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। এবং সকলকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, মিলন বাংলা প্রেস ক্লাব ইতালির দূর থেকে কাছে অনুষ্ঠানটি দেখেছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদেরকে কমেন্টস করে জানতে চেয়েছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই কমেন্টস আমরা নিতে পারলাম না বলে দুঃখিত, সময়ের স্বল্পতার জন্য। ভবিষ্যতে আবারও নিব এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল, সেই প্রত্যাশা নিয়ে এই আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।